যে বাংলাদেশ ফিফা র্যাঙ্কিংয়ে 181 নম্বরে, সেই দল একদিন বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা বা ব্রাজিলের বিপক্ষে খেলছে। বর্তমান বাস্তবতায় অবশ্যই কঠিন, কিন্তু বাংলাদেশের নতুন প্রজন্মের ফুটবলার, অরিজিন ট্যালেন্ট আর ক্ষুরধার পরিকল্পনা, এই তিনটা জিনিস একসঙ্গে মিলে গেলে অসম্ভব স্বপ্নটাই ধীরে ধীরে বাস্তবতার রোডম্যাপে ঢুকে যেতে পারে। বিশ্বকাপে খেলার স্বপ্ন শুধু বাংলাদেশের নয়, স্বপ্ন দেখছেন ফিলাডেলফিয়ায় বেড়ে ওঠা দুই ভাই রোনান সুলিভান, ডেকলান সুলিভানো। মালে টাইব্রেকারের পঞ্চম শট, টানটান উত্তেজনা, কোটি মানুষের চোখ অনলাইন স্ক্রিনে। ভারতের বিপক্ষে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের ফাইনাল, গোল শূন্য। ট্রফি কার হাতে উঠবে তা নির্ধারিত হবে এই এক শটে। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া থেকে আসা 19 বছরের তরুণ রোনান সুলিভান এগিয়ে গেলেন। গ্যালারিতে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি ভক্তের শ্বাস আটকে গেছে। ঠিক সেই মুহূর্তে এক অবিশ্বাস্য কাণ্ড ঘটালেন রোনান। গোলকিপারকে পুরোপুরি বিভ্রান্ত করে নিখুঁত এক পানেনকা চিপ, বলটা বাতাসে ভেসে জালে জড়াতেই মালের স্টেডিয়াম যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। বাংলাদেশ ফুটবল বিশ্বকে জানিয়ে দিল এক নতুন রূপকথার শুরু হয়েছে। রোনান, ডেকলান যখন বাংলাদেশে এলেন তখন কিন্তু তাদের জন্য কোনো লাল গালিচা ছিল না। 30 জনের বেশি ফুটবলার নিয়ে ক্যাম্প, জায়গা নিশ্চিত নয়, মাঠে ভাষার সমস্যা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্থানীয় ফুটবলারদের সঙ্গে তাদের বোঝাপড়া তৈরি করতে হয়েছে একেবারে শূন্য থেকে। রোনানের ভাষায়, আপনি যখন বিদেশি তখন শুরুতে বল পাওয়া কঠিন, কারণ আপনি ভাষা জানেন না। হয়তো দলের ছেলেরাও প্রথমে খুব খুশি ছিল না যে আমরা সেখানে এসেছি, কিন্তু আপনি কয়েকবার বল পেয়ে নিজের সামর্থ্য দেখাতে পারলে ব্যাপারটা বদলে যায়। অভিযোগ আছে দেশীয় ফুটবলাররা সিন্ডিকেট করেন প্রবাসী ফুটবলারদের বিপক্ষে। সুযোগ থাকলেও তাদের পাস দেন না, মাঠে সেভাবে বল দেন না তাদের। এর পেছনে দায়ী করা হয় স্থানীয় কোচদেরও। গত এপ্রিলে ঠিক একই অভিযোগ করেছিলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। সিন্ডিকেট প্রসঙ্গ তুলে জামাল জানিয়েছেন, প্রথম দিকে জাতীয় দলে খেলার সময় টিমমেটরা বলতো, ওনার সাথে খেলো না, ওনাকে পাস দিও না, ওনার সাথে খেলো না, ওনার সাথে পাস দিও না। অরিজিন খেলোয়াড় ধারণাটা এখন বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠেছে। অনেকটা স্কোয়াড ডেপথ বাড়ানোর এক ভিন্ন মডেল, যেখানে ঘরোয়া লিগের সীমিত ট্যালেন্ট পুলের বাইরে থেকেও শক্তি টেনে আনা যায়। যেখানে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 181, সেখানে 18 কোটির বেশি জনসংখ্যা, আর জাতিসংঘের হিসাবে বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম প্রবাসী জনগোষ্ঠী, এক লুকানো শক্তি। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, সব জায়গায় ছড়িয়ে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিভাদের একত্র করাই এখন ফেডারেশনের মূল কৌশল। আর এই মাস্টার প্ল্যানের কেন্দ্রে বর্তমানে থমাস ডুলি, যুক্তরাষ্ট্র জাতীয় দলের সাবেক অধিনায়ক। জার্মানিতে বেড়ে ওঠা, ফিলিপাইনেও কোচিং করিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ। ডুলি স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশি রক্তের যে কোনো খেলোয়াড়ের জাতীয় দলে খেলার অধিকার আছে, আর এটা নিয়ে কোনো আপোষ নেই। তার মতে লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরীর মতো তারকারা স্থানীয় খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা, প্রতিদ্বন্দ্বী নন। একজন উঁচু মানের মিডফিল্ডার দলের বিল্ড আপ আর প্রেসিং স্ট্রাকচার দুটোই উন্নত করে দিতে পারেন, আর তার কাজের নীতি বাকিদের জন্য উদাহরণ হয়ে ওঠে। কিন্তু চ্যালেঞ্জও কম নয়। প্রতিদিন হাজারো বার্তা আসে বিদেশে থাকা সম্ভাব্য খেলোয়াড়দের ভিডিও নিয়ে, অথচ বাজেট সীমিত। ডুলি নিজেই বলেছেন, প্রতিটা ফ্রি কিকের হাইলাইট ভিডিও দেখে স্কোয়াডে জায়গা দেয়া সম্ভব নয়। টাকা খরচ করে এনে বেঞ্চে বসিয়ে রাখার মতো বিলাসিতার সুযোগ নেই, বরং সেই একই টাকা স্থানীয় খেলোয়াড়দের ডাবল সেশন ট্রেনিং ক্যাম্পে বিনিয়োগ করাই এখন বেশি কার্যকর। কারণ নিয়মিত ফিটনেস, ট্যাকটিক্যাল ডিসিপ্লিন আর গেম রিডিং অনুশীলনে দ্রুত মান বাড়ে। ডুলির মূল্যায়নে দলের গড় খেলোয়াড় যদি মাঠে সিদ্ধান্ত নিতে শেখেন, রিফ্লেক্সের বদলে বুদ্ধি দিয়ে খেলতে শেখেন, ভুল কমাতে শেখেন, তাহলে সামগ্রিক পারফরমেন্স 20 থেকে 30% পর্যন্ত বাড়া সম্ভব। ফিফা র্যাঙ্কিং 150-এর ঘরে পৌঁছানো তার কাছে বাস্তবসম্মত লক্ষ্য। তাহলে আসলে স্বপ্নটা কি? ডুলির ভাষায়, যদি ফিফা বিশ্বকাপ 64 দলে সম্প্রসারিত হয়, তাহলে বাংলাদেশের সামনে বাস্তবে কোয়ালিফিকেশন করার সুযোগ তৈরি হতে পারে। দক্ষিণ এশিয়ার কোনো দেশ আজ পর্যন্ত পুরুষ বা নারী বিশ্বকাপে খেলেনি।
সেই ইতিহাস ভাঙার স্বপ্নই এখন সুলিভান ভাইদের মতো তরুণদের তাড়া করছে। কিছু নাম আশা জাগাচ্ছে। ফুলহাম একাডেমির উইঙ্গার ফারহান ওয়াহিদ, ইংল্যান্ডের চতুর্থ বিভাগে খেলা অ্যাটাকিং মিডফিল্ডার লুই ওয়াটসন, সাথে হামজা চৌধুরী আর সমিত সোম। এদের ঘিরে গড়ে উঠছে দলের মেরুদণ্ড। ডুলি এখন বিশেষভাবে নজর দিচ্ছেন গোল কিপিং পজিশনে, কারণ শক্তিশালী স্কোয়াড গড়তে হলে গোল বারের নিচেও নির্ভরযোগ্যতা দরকার। ডেকলানের মতে নেহান হাসান কিংবা ট্রেভর ইসলামের মতো আরও প্রতিভা যদি স্কোয়াডে যুক্ত হয় তাহলে কোয়ালিফিকেশনের স্বপ্ন অসম্ভব নয়। গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে রোনান বলেছেন, আমার মনে হয় আমরা যদি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করি তবে পুরো দেশ আনন্দে ফেটে পড়বে। ডেকলান বলেছেন, যখনই 64 দলের বিশ্বকাপ নিয়ে ভাবি, চিন্তা করি, মনে হয় আমরা যদি এই খেলোয়াড়দের পাই তাহলে আমাদের বিশ্বকাপে কোয়ালিফাই করার সুযোগ থাকবে। এটাই তো স্বপ্ন, এটাই চূড়ান্ত লক্ষ্য। নভেম্বরে ঢাকায় হতে যাওয়া সিনিয়র সাফ চ্যাম্পিয়নশিপ হবে এই প্রজেক্টের প্রথম বড় পরীক্ষা। 2003 সালে স্বাগতিক হিসেবে একবারই শিরোপা জিতেছিল বাংলাদেশ, তারপর আর নয়। হামজা, ফারহান, ট্রেভর, বদলে যাচ্ছে বাংলাদেশের ফুটবল। আসিয়ান কাপে কতটা ভয়ঙ্কর হতে পারে লাল সবুজ? বাংলাদেশ ফুটবলের ইতিহাসে এমন মুহূর্ত খুব কমই এসেছে। প্রতিপক্ষ যখন স্কোয়াড লিস্ট দেখবে তখন শুধু জামাল ভুঁইয়া বা রাকিব হোসেন নয়, চোখ আটকে যাবে হামজা চৌধুরী, সমিত সোম, ফারহান আলী ওয়াহিদ, সুকি তুফুসা আর ট্রেভর ইসলামের নামেও। এটাই কি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী জাতীয় দল নয়? আসিয়ান কাপ শুধু আরেকটা টুর্নামেন্ট নয়, এটা বাংলাদেশের নতুন যুগের প্রথম বড় পরীক্ষা। থমাস ডুলির হাতে এমন একটা স্কোয়াড তৈরি হচ্ছে যেখানে ইউরোপ, ইংল্যান্ড ও উত্তর আমেরিকার ফুটবল সংস্কৃতিতে বেড়ে ওঠা একাধিক অরিজিন ফুটবলার একসঙ্গে মাঠে নামতে পারেন। আর সেই কারণেই এই টুর্নামেন্ট ঘিরে উত্তেজনা অন্য যে কোনো সময়ের চেয়ে অনেকটাই বেশি। বাংলাদেশের মিডফিল্ডের বস হামজা চৌধুরী, একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, পুরো ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে পারেন। আর বাংলাদেশের সেই ভূমিকার নাম এখন হামজা চৌধুরী। হামজা শুধু বল কেড়ে নেয়ার খেলোয়াড় নন, তিনি একজন সিঙ্গল পিভট, যিনি ডিফেন্সের সামনে ঢাল হয়ে দাঁড়ান, প্রেসিং ট্রিগার করেন, প্রতিপক্ষের বিল্ড আপ ভেঙে দেন এবং মুহূর্তেই খেলা এক দিক থেকে অন্য দিকে সুইচ করতে পারেন। থমাস ডুলির সামনে সবচেয়ে বড় প্রশ্ন হবে হামজাকে কোথায় ব্যবহার করবেন। সিঙ্গল পিভট হিসেবে, ডাবল পিভটে সমিত সোমের পাশে, নাকি প্রয়োজনে সেন্টার ব্যাক লাইনে নেমে বিল্ড আপ শুরু করবেন। জাতীয় দলে হামজা এরই মধ্যে একাধিক ভূমিকায় খেলেছেন, ডিফেন্সিভ মিড, এমনকি আক্রমণে উঠে গোলও করেছেন। সেট পিসেও তিনি বড় অস্ত্র। বাংলাদেশ যদি পজিশনাল ফুটবল খেলতে চায় তাহলে পুরো সিস্টেমের হার্ট হবেন হামজা। সমিত সোম মিডফিল্ডের ক্রিয়েটিভ ইঞ্জিন। হামজা যেখানে বল জিতবেন সেখানে সমিত সোম বল এগিয়ে নিয়ে যাবেন। সমিত এমন একজন মিডফিল্ডার যিনি এমনকি ডিপ লাইন প্লে মেকার হিসেবেও খেলতে পারেন, অর্থাৎ তিনি মিডফিল্ডের সবচেয়ে ভার্সেটাইল ফুটবলার। তার শক্তি লাইন ব্রেকিং পাস, থার্ড ম্যান রান, টেম্পো কন্ট্রোল, আক্রমণ ও রক্ষণ দুই দিকেই সমান অবদান রাখা। সবচেয়ে বড় সুখবর হলো তিনি নতুন ক্লাবে যোগ দিয়ে আবার নিয়মিত ফুটবলে ফিরছেন। ফলে আন্তর্জাতিক উইন্ডোতে বাংলাদেশে একজন ম্যাচ ফিট সমিত সোমকে পাওয়ার আশা করছে। হামজা বল জিতলেন, এক টাচে সমিতের কাছে দিলেন। সমিত ডিফেন্সের ফাঁক গোলে দ্রুত বল দিলেন উইংয়ে ছুটে যাওয়া ফারহানকে। এটাই হতে পারে বাংলাদেশের নতুন ট্রানজিশন ফুটবল। বাংলাদেশের নতুন এক্স ফ্যাক্টর ফারহান আলী ওয়াহিদ। অনেকদিন ধরে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা ছিল গোল কে করবে, সেই প্রশ্নের উত্তর হিসেবে উঠে আসছে ফারহান আলী ওয়াহিদ। তিনি শুধু উইঙ্গার নন, তিনি খেলতে পারেন একাধিক পজিশনে, লেফট উইং, রাইট উইং, নাম্বার 10, ফলস 9। ফারহানের সবচেয়ে বড় অস্ত্র বিস্ফোরক গতি, ইনভার্টেড রান, দুই পায়ে শট নেওয়ার ক্ষমতা, পকেটে স্পেসে বল রিসিভ করে ড্রিবলিং, বক্সের বাইরে থেকেও ফিনিশিং। ডুলির সিস্টেমে তিনি যদি ইনসাইড ফরওয়ার্ড হিসেবে খেলেন তাহলে ফুল ব্যাক ও সেন্টার ব্যাকের মাঝের
হাফ স্পেসে বারবার ঢুকে পড়বেন, সেখানেই তৈরি হবে গোলের সুযোগ। সুকি ইতোফুসা বেঞ্চ নয়, প্রথম একাদশের দাবিদার। বাংলাদেশ প্রিমিয়ার লিগে যোগ দিয়েছেন সুকি ইতোফুসা, অর্থাৎ জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়া এখন অনেক সহজ। তার সবচেয়ে বড় গুণ ভার্সেটিলিটি। তার মধ্যে আছে 90 মিনিট খেলার স্ট্যামিনা, টেকনিক্যাল কোয়ালিটি, দ্রুত ট্রানজিশনে অংশ নেওয়ার ক্ষমতা। এমন খেলোয়াড় সাধারণত কোচদের কাছে ইউটিলিটি অ্যাটাকার হিসেবে পরিচিত। যে কোনো ম্যাচে ট্যাকটিক্স বদলাতে হলে সুকি হতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র। ট্রেভর ইসলাম প্রপার নাম্বার 9। বাংলাদেশের দীর্ঘদিনের সমস্যা একজন প্রপার নাম্বার 9। সেই জায়গায় আলোচনায় আছেন ট্রেভর ইসলাম, যদিও তার যোগ দেয়া এখন নিশ্চিত নয়। বাফুফের সঙ্গে ইতিবাচক যোগাযোগ চলছে। কেন তাকে নিয়ে এত আলোচনা? কারণ তার প্রোফাইল বাংলাদেশের বর্তমান স্ট্রাইকারদের থেকে আলাদা। ট্রেভরের গুণ টার্গেট ম্যান, 2 পায়ে ফিনিশিং, এরিয়াল ডুয়েলে শক্তিশালী, বক্সে পজিশনিং ভালো, দ্রুত টার্ন নিয়ে শট নিতে পারেন। থমাস ডুলির ট্যাকটিক্যাল বোর্ডে কি হতে পারে? ডুলির হাতে এখন একাধিক কম্বিনেশন, সম্ভাব্য 4-2-3-1 অথবা 4-3-3। হামজা হোল্ডিং মিড, সমিত বক্স টু বক্স, আরেকজন ক্রিয়েটিভ মিড, সামনে ফারহান, ট্রেভর, সুকি। এই ফরমেশনে বাংলাদেশের প্রেসিং অনেক বেশি আক্রমণাত্মক হতে পারে। এই স্কোয়াড কাগজে কলমে বাংলাদেশের সবচেয়ে প্রতিভাবান স্কোয়াডগুলোর একটি। শক্তির জায়গা মিডফিল্ডে আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা, উইংয়ে গতি ও ড্রিবলিং, সেট পিসে বাড়তি হুমকি, বেঞ্চ থেকেও ম্যাচ বদলে দেওয়ার মতো খেলোয়াড়। চ্যালেঞ্জ নতুন খেলোয়াড়দের কেমিস্ট্রি, স্বল্প সময়ের ক্যাম্প, আন্তর্জাতিক ম্যাচের সমন্বয়। থমাস ডুলির ট্যাকটিক্যাল বাস্তবায়ন। প্রতিভা আছে, দল হিসেবে গড়ে তোলাই হবে থমাস ডুলির আসল পরীক্ষা। হামজা চৌধুরী বাংলাদেশের অ্যাঙ্কর, সমিত সোম প্লেমেকার, ফারহান আলী ওয়াহিদ গেম চেঞ্জার, সুকি ভার্সেটাইল অ্যাটাকিং ওয়েপন, আর ট্রেভর ইসলাম যদি যোগ দেন তাহলে বহুদিনের অপেক্ষার প্রপার নাম্বার 9ও পেয়ে যেতে পারে বাংলাদেশ। হামজা চৌধুরী, সমিত সোম, ফারহান আলী ওয়াহিদ, জিদান ইউসুফদের মতো অরিজিন ফুটবলার, সাথে বাংলাদেশের ঘরোয়া ফুটবল থেকে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়দের একটা নতুন প্রজন্ম। কাগজে কলমে এই দল আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী মনে হতে পারে, কিন্তু এখানেই আসল প্রশ্ন, ভালো খেলোয়াড় পাওয়া আর ভালো দল বানানো কি একই কথা? এই জায়গাতেই বাংলাদেশের হেড কোচ থমাস ডুলির সামনে অপেক্ষা করছে সবচেয়ে বড় পরীক্ষা। ডুলি যখন দায়িত্ব নেন তখন তিনি শুধু ম্যাচ জেতার কথা বলেননি, তার লক্ষ্য ছিল বাংলাদেশের খেলার ধরনই বদলে দেয়া। বল দখলে রাখা, পজিশনাল ফুটবল খেলা, দ্রুত পাসিং এবং প্রতিপক্ষকে বলের পেছনে দৌড় করানো। সান মারিনোর বিপক্ষে 2-1 গোলের জয় সেই পরিকল্পনার সম্ভাবনার প্রথম ইঙ্গিত দিয়েছে, কিন্তু সেই ম্যাচেই দেখা গেছে প্রথম টাচ, পাসিং এবং বল ধরে রাখার জায়গায় বাংলাদেশের এখনো অনেক কাজ বাকি। এখন সেই দলের সঙ্গে যদি আরও মানসম্পন্ন অরিজিন ফুটবলার যোগ হন তাহলে ডুলির সামনে সুযোগ যেমন বিশাল, চ্যালেঞ্জও তেমন বিশাল। প্রথম চ্যালেঞ্জ তারকাদের এক দলে পরিণত করা। ফুটবলে একটা কথা খুব সত্য, 11 জন ভালো খেলোয়াড় মানেই ভালো দল নয়। ধরা যাক একজন ইংলিশ ফুটবলে অভ্যস্ত মিডফিল্ডার আছে, একজন ইউরোপিয়ান ফুটবলের পরিবেশ থেকে এসেছেন, আরেকজন বাংলাদেশি লিগে খেলছেন। 3 জনের ফুটবল সংস্কৃতি, গতি, সিদ্ধান্ত নেয়ার ধরন এবং প্রশিক্ষণের অভ্যাস এক নয়। ডুলির কাজ হবে এই ভিন্ন অভিজ্ঞতাগুলোকে একটা ফুটবল দর্শনে নিয়ে আসা। অরিজিন ফুটবলাররা যেন আলাদা আলাদা দ্বীপ না হয়ে একটি দলের অংশ হয়ে ওঠেন, এটাই প্রথম পরীক্ষা। কারণ জাতীয় দলের সবচেয়ে বড় সমস্যা অনেক সময় প্রতিভার অভাব নয়, বোঝাপড়ার অভাব। কে কখন প্রেস করবে, কে পেছনে থাকবে, কে জায়গা তৈরি করবে, কে প্রথম পোস্টে যাবে, কে বল হারানোর পর 3 সেকেন্ডের মধ্যে চাপ তৈরি করবে। এই প্রশ্নগুলোর উত্তর মাঠে স্বয়ংক্রিয় না হওয়া পর্যন্ত বড় নামের খেলোয়াড়ও বড় দল বানাতে পারবেন না। দ্বিতীয় চ্যালেঞ্জ বিদেশি অভিজ্ঞতা আর স্থানীয় বাস্তবতার মেলবন্ধন। ডুলির সামনে আরেকটা কঠিন বাস্তবতা আছে। তিনি এমন একটা দলকে কোচিং করাচ্ছেন যেখানে খেলোয়াড়দের প্রস্তুতির পরিবেশ একরকম নয়।
অরিজিন ফুটবলারদের কেউ বিদেশে নিয়মিত প্রতিযোগিতামূলক ফুটবল খেলছেন, আবার বাংলাদেশের অনেক খেলোয়াড় ঘরোয়া মৌসুমের সূচি, ফিটনেস এবং ম্যাচ প্রস্তুতির ওপর নির্ভরশীল। ডুলি নিজেই বলেছেন, দীর্ঘ সময় খেলোয়াড়রা ম্যাচের বাইরে থাকায় প্রস্তুতি কঠিন হয়ে যাচ্ছে। অর্থাৎ ডুলিকে শুধু কোচ হলেই হবে না, তাকে হতে হবে ম্যানেজার, পরিকল্পনাকারী এবং সমস্যার সমাধানকারী। তৃতীয় চ্যালেঞ্জ, সেরা একাদশ নয়, সেরা সিস্টেম। বাংলাদেশে আমরা প্রায় প্রশ্ন করি, কে খেলবে? হামজা খেলবেন, ফারহান খেলবেন, সমিত খেলবেন, কিন্তু ডুলির প্রশ্ন হওয়া উচিত আমরা কিভাবে খেলবো? 4-3-3 নাকি 4-2-3-1, নাকি পরিস্থিতি অনুযায়ী ফরমেশন বদলাবে? একজন আক্রমণাত্মক উইঙ্গারকে কি ফুলব্যাকের সঙ্গে সমন্বয় করানো হবে? মিডফিল্ডে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার থাকবে নাকি দুইজন? আক্রমণে বাংলাদেশ কি দ্রুত ট্রানজিশনে যাবে নাকি ধৈর্য ধরে বল ঘুরিয়ে সুযোগ তৈরি করবে? এই উত্তরগুলোই ঠিক করবে অরিজিন ফুটবলারদের উপস্থিতি বাংলাদেশের শক্তি হবে নাকি শুধু আলোচনার বিষয় হয়ে থাকবে। ডুলি নিজেই বলেছেন, তার পরিকল্পনার ভিত্তি হলো বলের পেছনে দৌড়ানো নয়, বরং বল দিয়ে খেলা। চতুর্থ চ্যালেঞ্জ, ড্রেসিং রুমের ভারসাম্য। এটাই সম্ভবত সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একজন অরিজিন ফুটবলার বিদেশি ক্লাবের পরিবেশ থেকে এসে জাতীয় দলে জায়গা পেলেন, অন্যদিকে একজন স্থানীয় খেলোয়াড় বছরের পর বছর বাংলাদেশের ফুটবল খেলে সেই জায়গার জন্য অপেক্ষা করছেন। তখন ডুলিকে নিশ্চিত করতে হবে জার্সি কারো বংশ পরিচয়, ক্লাব বা জনপ্রিয়তার ভিত্তিতে নয়, পারফরমেন্সের ভিত্তিতেই দলে জায়গা পাওয়া যাবে। একই নিয়ম সবার জন্য, এটাই ড্রেসিং রুমে বিশ্বাস তৈরি করবে। পঞ্চম চ্যালেঞ্জ, বাংলাদেশকে শুধু ম্যাচ জেতানো নয়, মানসিকতা বদলানো। ডুলি দায়িত্ব নেয়ার সময় বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং আরও উন্নত করে 160-এর ভেতরে নেয়ার লক্ষ্য জানিয়েছিলেন। এর আগে দরকার মানসিকতার পরিবর্তন। বাংলাদেশ যেন শক্তিশালীর দলের সামনে শুধু বাঁচার জন্য না খেলে, বাংলাদেশ যেন বল পেলে ভয় না পায়, বাংলাদেশ যেন গোল খাওয়ার পর ভেঙে না পড়ে, বাংলাদেশ যেন শেষ 15 মিনিটেও বিশ্বাস করে ম্যাচ এখনও আমাদের হাতে। এই মানসিক পরিবর্তনই ডুলির সবচেয়ে বড় উত্তরাধিকার হতে পারে। ডুলিকে এমন একটা দল বানাতে হবে যারা শুধু ব্যক্তিগত প্রতিভায় নয়, একটা নির্দিষ্ট ফুটবল দর্শনে বিশ্বাস করবে। কারণ অরিজিন ফুটবলাররা বাংলাদেশকে শক্তিশালী করতে পারেন, কিন্তু তারাও একা বাংলাদেশকে বদলে দিতে পারবেন না। রহমান পেয়ার, স্টার প্লে।